একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আবারও খুলনা কলেজ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা। ঠিক করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন মৃত্যু মিছিলে পরিণত হলো, সমস্ত বাংলাদেশ তথা সমস্ত বিশ্ব যখন আতঙ্কিত এবং জনজীবন বিপর্যস্ত এবং হসপিটালে প্রত্যেকটি হসপিটালে করোনা রোগী বাঁচার জন্য যে আর্তনাদ, যে আত্মচিৎকার শুরু হয়ে গেল, তখনই আমি হাজির হলাম কুমারপ্রায় প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, খুলনা কলেজ খুলনা। তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে সংবেদন ও প্রত্যাখ্যান থেকে আজকের আলোচনার বিষয় বা পাঠ শিরোনাম অধ্যাস, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইলিউশন। এখানে দেখো অধ্যাস, একটা নতুন টপিক অধ্যাস। তোমাদের কাছে একটু কেমন কেমন লাগতেছে বাংলা শব্দটা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও ক্লাসটি তোমরা দেখলে বাসায় পড়া লাগবে না, এবং ভিডিওটি যদি দেখো তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখলে তোমরা পরীক্ষায় আসলে লিখতে পারবে। তো অধ্যাসের ইংরেজি ILLUHION। অধ্যাসটা কি? উদ্দীপকের প্রতি। উদ্দীপকটা কি? যা একজন মানুষ বা প্রাণীকে উদ্দীপনা সৃষ্টি করে। যেমন আমি একটা বালককে ডাকলাম, এই সুমন। এই যে সুমন বলার সাথে তার নাম, তারপর ইন্দ্রিয় কর্মে ঢোকার সঙ্গে সে দাঁড়িয়ে যাবে যে কে যেন আমাকে ডাকছে। যে কোনো প্রত্যেকটা জিনিস বা বস্তু থেকে আমাদেরকে যে উদ্দীপনা সৃষ্টি করে, তাহলে সেটা হচ্ছে উদ্দীপক। তাহলে উদ্দীপক বা প্রাণী, উদ্দীপকের প্রতি প্রাণী বা মানুষের প্রাথমিক চেতনা হচ্ছে সংবেদন। তাহলে কি দাঁড়ালো? যে কোনো উদ্দীপকের এই যে একটা প্রাথমিক চেতনা, মানুষ বা প্রাণীর প্রাথমিক চেতনা হচ্ছে সংবেদন, আর এই সংবেদনের যথার্থ ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষ। যথার্থ, তাহলে আমরা প্রথমে আমাদের কিছু সৃষ্টি হচ্ছে সংবেদন, এই সংবেদনের যথার্থ ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষ। যেমন আমরা সবাই মাঠে ফুটবল খেলছি, হঠাৎ করে আমাদের একটা ব্যথা অনুভব হলো পায়ে, এটা হলে কি হলো? সংবেদন। যখন দেখলাম কি যে আমার পায়ে একটা কাঁটা ফুটছে, রক্ত বের হচ্ছে, তখন এটা হয়ে গেল প্রত্যক্ষ। তাহলে এই সংবেদনের যথার্থ ব্যাখ্যা হচ্ছে প্রত্যক্ষ। এই প্রত্যক্ষণ, কিন্তু এই প্রত্যক্ষণ যদি ভ্রান্তভাবে বা ভুলভাবে হয়, তখন তাকে বলা হয় হচ্ছে অধ্যাস। আর এই অধ্যাসকে আমাদের ইন্দ্রিয় দ্বারা সৃষ্টি হয় না। আমাদের ইন্দ্রিয় সংবেদনের ভুল ব্যাখ্যা বা ভুল ভ্রান্ত মূল্যায়নকে বলা হয় হচ্ছে অধ্যাস। তাহলে আরেকটু ক্লিয়ার করে বলি, যে আরো সংক্ষেপে বলি বা বাস্তবে বলি, যে কোনো একটা বাস্তব উদ্দীপককে, যেটা বাস্তব উদ্দীপক সেখানে আছে, সেই বাস্তবভাবে না দেখে তাকে ভ্রান্তভাবে বা ভুলভাবে প্রত্যাখ্যান করাকে বলা হয় অধ্যাস। আরো ক্লিয়ার করে বলি, উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। যেমন আমরা যে কোনো একটা জিনিস দেখে অনেক সময় আতঙ্কিত হয়। যেমন ছোট্ট একটা টুকরা যদি বাসায় রুমের মেঝে বা বাথরুমে একটা দড়ি থাকে, একটা টুকরা দড়ি থাকে, তখন আমরা আবছা অন্ধকারে বা না হচ্ছে ওরে বাপরে মনে হয় সাপ। এই যে এখানে কিন্তু বাস্তবে আছে হচ্ছে দড়ি, কিন্তু সেই দড়িটাকে আমরা না দেখে, দড়িটাকে দড়ি না ভেবে আমরা ভাবছি হচ্ছে সাপ, কিন্তু প্রকৃতপক্ষে তো সেটা সাপ না, সেটা কিন্তু হচ্ছে দড়ি, কিন্তু আমরা দেখছি সাপ ভাবে, ভুলভাবে আমরা প্রত্যাখ্যান করছি। তা এটাই হচ্ছে যে কোনো বাস্তব উদ্দীপককে ভুলভাবে বা ভ্রান্তভাবে প্রত্যাখ্যান করাকে বলা হয় হচ্ছে অধ্যাস। তাই আজকের আলোচনার বিষয় বা পাঠ শিরোনাম হচ্ছে অধ্যাস। তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায়ে ওখানে দেওয়া হচ্ছে সংবেদন ও প্রত্যাখ্যান। এই সংবেদন ও প্রত্যাখ্যানের একটা টপিক হচ্ছে অধ্যাস, যার ইংরেজি হচ্ছে ইলিউশন। ILLUHION। তাহলে আরেকবার সংজ্ঞাটা আরো সহজভাবে বলি, যে কোনো বাস্তব উদ্দীপককে, যেটা বাস্তবভাবে থাকে, সেখানে বাস্তবভাবে না দেখে ভ্রান্ত বা ভুলভাবে প্রত্যাখ্যান করাকে বলা হচ্ছে অধ্যাস।
তাহলে অভ্যাসটা তোমরা নিশ্চয়ই যারা এই ক্লাসগুলো দেখবে ভিডিও তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে অভ্যাস কাকে বলে। তারপরেও যদি ভিডিও না দেখে বুঝতে না পারো তাহলে বই দেখে অবশ্যই বুঝবে, মনোযোগ সহকারে পড়বে, তাহলে আমাদের এই ক্লাস, অনলাইন ক্লাস, সমস্ত টিচারের অনলাইন ক্লাসগুলো সার্থক হবে। এবার অভ্যাসকে কয়েকটি ভাগে ভাগ করা আছে। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ভাবে অভ্যাস বা সংবেদন প্রত্যক্ষ নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একজন মনোবিজ্ঞানী যার কথা না বললে নয়, মুলার-লায়ার অভ্যাস, মানে তার নামই আছে মুলার-লায়ার অভ্যাস, মুলার-লায়ার। তো এই মুলার-লায়ার অভ্যাসের ক্ষেত্রে মুলার-লায়ার একজন মনোবিজ্ঞানী, তিনি অভ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। এজন্য এই মনোবিজ্ঞানটার নাম বললাম। আমি পরবর্তীতে তার কিছু আলোচনা আমি দেখাবো। এখানে মুলার-লায়ার মানে অভ্যাসকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে জ্যামিতিক অভ্যাস। দেখো তাহলে অভ্যাসকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? পাঁচটি ভাগে। এক নম্বর হচ্ছে জ্যামিতিক অভ্যাস, এই যে এখানে দেওয়া আছে জ্যামিতিক অভ্যাস, গতি অভ্যাস, চান্দ্র অভ্যাস, প্রাকৃতিক অভ্যাস এবং পঞ্চম হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। তাহলে অভ্যাসকে আমরা কয়টি ভাগে ভাগ করতে পারি? অভ্যাসকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি। এই ভাগটাকে আমরা করেছি টিচাররা না স্টুডেন্টরা? ভাগটা করেছে যারা সংবেদন এবং প্রত্যক্ষণ এবং অভ্যাস নিয়ে গবেষণা করেছেন, তেমন একজন মনোবিজ্ঞানী যার নাম হচ্ছে মুলার-লায়ার। এবং মুলার-লায়ার তিনি গবেষণা করেছেন, একটা গবেষণা তার নাম হচ্ছে মুলার-লায়ার অভ্যাস, জ্যামিতিক অভ্যাসে। তাহলে জ্যামিতিক অভ্যাস, গতি অভ্যাস, চান্দ্র অভ্যাস এবং প্রাকৃতিক অভ্যাস আর হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। এবারে আমরা আলোচনা করব জ্যামিতিক অভ্যাস। জ্যামিতিক অভ্যাসটা কি? সমস্ত জ্যামিতির রেখা কোণ যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে না দেখে ভুলভাবে প্রত্যাখ্যান করাকে বা ভুলভাবে দেখব, তাকে বলা হবে জ্যামিতিক অভ্যাস। যেমন আমি এখানে একটা উদাহরণ দিতে পারি। এই উদাহরণটাও এখানে যিনি দিয়েছেন তার নাম হচ্ছে মুলার-লায়ার এবং তার নাম অনুসারে এই অভ্যাসটিকে অনেক সময় বলা হয় মুলার-লায়ার অভ্যাস। আমি দুটো এখানে চিত্র আঁকবো, দেখা যাচ্ছে তোমাদের লক্ষ্য করো। এখানে চিত্রটা আগে থেকে আঁকলে ভালো হতো, তারপরেও এখানে আমি একটা তীর আঁকলাম, তীর পাশাপাশি একটা রেখা আঁকলাম। আমি যদি এই রেখাটিকে কোয়া দিই, কোয়া, এটাকে বলা হয় কোয়া আছে তীর চিহ্নিত রেখা, আর এই কোয়া আছে পালক চিহ্নিত রেখা। তাহলে তোমরা বইতে এবং ব্ল্যাকবোর্ডে দেখো দুটি রেখা, একটা আছে তীর চিহ্নিত রেখা এবং একটা আছে পালক চিহ্নিত রেখা। এখানে যদি আপাত দৃষ্টিতে আমি বা সমস্ত স্টুডেন্ট বা যে কেউ এসে দেখলে এই তীর চিহ্নিত রেখা অপেক্ষা পালক চিহ্নিত রেখা কিন্তু বেশি বড় বলে মনে হয়। তাহলে কি হবে? একটা আছে এখানে দেখো, আমরা যদি এখানে মাপকাঠি দেয়, মেপে দেয়, এই যে এখানে এখানে পড়ছে, এখানে এখানে পড়ছে, একটু আটকে কিছু হয়ে গেছে, এই দুটো রেখা একই, অর্থাৎ এখানে আমাদের দৃষ্টি এখানে এসে থেমে যাচ্ছে, এখানে এসে থেমে যাচ্ছে, এখানে তীর চিহ্নিত রেখা। তাহলে তীর চিহ্নিত রেখা এবং পালক চিহ্নিত রেখা দুটি একই হলেও আমাদের পালক চিহ্নিত রেখাকে লম্বা ও বেশি বড় বলে মনে হয়। এটাই আমরা দুটি চিহ্ন প্রকৃতপক্ষে কি? তীর চিহ্নিত রেখা এবং পালক চিহ্নিত রেখা প্রকৃতপক্ষে একই, কিন্তু আমরা তীর চিহ্নিত রেখা অপেক্ষা পালক চিহ্নিত রেখাকে বেশি বড় বলে মনে হয়, বা এটাই আমরা ভ্রান্তভাবে প্রত্যাখ্যান করি। এটাই হচ্ছে অভ্যাস। এই অভ্যাসটা কে দিয়েছে? মুলার-লায়ার অভ্যাস। তাই তার নাম অনুসারে এই অভ্যাসকে মুলার-লায়ার অভ্যাস বা জ্যামিতিক অভ্যাস এর অংশ হিসেবে চিহ্নিত করা হয়। আরেকটা এখানে আমি একটা রেখা আঁকি, এখানে একটা লম্বা দাগ দিলাম,
লম্ব বলা যায় একটা, আরেকটা এখানে রাখলাম। দেখো তোমরা ভালো করে দেখো, এই একটা আনুভূমিক আঁকলাম, লম্ব আর আনুভূমিক একটা। তাহলে আমরা যদি দৃষ্টিপাত করি এই চিত্রটার দিকে, তাহলে কি হবে? দেখা যাচ্ছে কি এই এই যে লম্ব, এই যে এখানে এখান থেকে এই পর্যন্ত এই যে লম্ব, আর এই যে আনুভূমিক রেখা এই যে, তাহলে আমরা আপাত দৃষ্টিতে দেখব কি লম্ব অপেক্ষা এই রেখাটা কিন্তু ছোট, অর্থাৎ নিচের রেখার থেকে এইটা বড় বলে মনে হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু দুটি রেখা একই সমান দূরত্ব বা সমান বড়, সমান সমান, কিন্তু তা আমরা সেই সমান সমানটাকে আমরা না দেখে আমরা কিভাবে দেখি? আমরা লম্বটাকে যেটা খাড়া আছে এটাকে বড় হিসাবে দেখি এবং যেটা নিচে আছে সেইটাকে ছোট হিসেবে দেখি। এটা দেখার কারণ কি? এটাই হচ্ছে ভ্রান্ত প্রত্যক্ষ। তাহলে এটা আমরা মোটামুটি এখানে চারটে অধ্যায়, প্রথম আছে জ্যামিতিক অধ্যাসের উদাহরণ, আর নেক্সট আমরা আছে গতি অধ্যাস। তাহলে গতি অধ্যাসটা গতি মানে কি? গতি বলতে আমরা বুঝাই চলমান একটা অধ্যাস। আমরা এখানে গতি অধ্যাসের সাথে উদাহরণ হিসেবে পাই ঘটনা। তোমরা অনেকেই সিনেমা হলে সিনেমা দেখেছো, দূর থেকে পর্দায় আলো পড়ে এবং তার সঙ্গে শব্দ সংযোজন করে বর্তমান আধুনিক প্রযুক্তি কম্পিউটার দিয়ে অনেক কিছু করা যায়, অনেক মানে এমন এমন দৃশ্য সংযোজন করা হচ্ছে যা কল্পনার বাইরে। তো এটা কেন সম্ভব হচ্ছে? এটা হচ্ছে হাই ঘটনার জন্য কোনটা। তাহলে আমরা এছাড়াও দেখি যে আমরা আইপিএল খেলা দেখি বা অনেক ক্রিকেট বিশ্বকাপ খেলা দেখি, খেলার মাঠে দেখা যায় কি আমরা ডিজিটাল একটা বোর্ড দেখতে পাই, বিজ্ঞাপনের বোর্ড দেখতে পাই, মাঠের সাইড দিয়ে বিজ্ঞাপনের বোর্ড দেখতে পাই। বোর্ডটা কিন্তু মাঠের সাইড দিয়ে স্থায়ী মানে স্থির থাকে, কিন্তু যে বিজ্ঞাপনগুলো দেখানো হয় সেগুলো হচ্ছে চলমান বা রানিং। বা তারপর আমরা যখন ট্রেনে উঠি, তোমরা অনেকে ট্রেনে ভ্রমণ করেছো এবং যারা জানলার সাইডে সিট পেয়েছো, জানলার দিকে তাকিয়ে দেখলে ট্রেন যেদিকে যায় বিপরীত দিকে মনে হয় যে গাছপালাগুলো তার বিপরীত দিকে ছুটছে। প্রকৃতপক্ষে গাছপালা কি ছোটে? না, কিন্তু আমরা সেইভাবে তাকে আমরা দেখি, উত্থাপন করি। তাহলে এটা হচ্ছে গতি অধ্যাস। গতি অধ্যাসটা কি? আমরা ট্রেনে যখন জানলার সাইডে বসি মনে হয় আমরা একদিকে যাচ্ছি আর গাছপালাগুলো আমাদের দিকে, অনেকে দেখা যায় আমাদের দিকে আসছে, বা অনেক সময় দেখা যায় আমাদের গাছপালাগুলো আমাদের বিপরীত দিকে যাচ্ছে, দৌড়াচ্ছে, ছুটছে। এই যে প্রকৃতপক্ষে কিন্তু গাছপালা যে স্টেশন, সে স্টেশনের জায়গায় থাকে, যে গাছপালা সে গাছপালার জায়গায় দাঁড়িয়ে থাকে, কিন্তু আমরা দেখি আসছে ভুলভাবে প্রত্যক্ষণ করি বা দেখি। এটা হচ্ছে গতি অধ্যাসের উদাহরণ। একটা হচ্ছে চান্দ্র অধ্যাস। আমরা মানে আকাশের যে চাঁদ আর আকাশের চাঁদের থেকে দিগন্ত চাঁদকে অনেক বড় দেখায়। প্রকৃতপক্ষে তাই কি হয়? প্রকৃতপক্ষে কি আকাশের চাঁদটা অনেক বড়, অনেক আয়তন। তারপর আমরা যখন নদীর পাড় দিয়ে বা একটা পুকুরে পাড়ে থাকি, জ্যোৎস্না আলোতে তাকাই, তখন কি মনে হয়? মনে হয় যে চাঁদটা যেন আমার পিছু পিছু যাচ্ছে, আমার পাশাপাশি। প্রকৃতপক্ষে চাঁদটি আমার পাশাপাশি যায়, কিন্তু আমরা তাই দেখি যে আমার চাঁদগুলো আমাদের পিছু পিছু যাচ্ছে। এটাই হচ্ছে চান্দ্র অধ্যাস বা অধ্যাসের একটি উদাহরণ। যেমন আমরা যদি মাঠে একটা চাঁদকে দেখি, মাঠে একটা চাঁদ, দিগন্তের চাঁদ আর আকাশের চাঁদ, তাহলে আকাশের চাঁদ অপেক্ষা দিগন্তের চাঁদকে অনেক বড় বলে মনে হয়। তাহলে আমরা তিনটি উদাহরণ দিয়ে ফেলছি। প্রথমে হচ্ছে জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, 3 নম্বর চান্দ্র অধ্যাস, 4 নম্বর এখন আলোচনা করব প্রাকৃতিক অধ্যাস। তাহলে প্রাকৃতিক অধ্যাসটা কি? আমরা যখন একটি গ্লাসে একটা কয়েন, 1 টাকার কয়েন বা 50 পয়সার কয়েন এক গ্লাস জলের ভিতর বা পানির ভিতর দিয়ে রাখি, তখন কি মনে হয়? আমরা যদি সেই গ্লাসের ভিতর, তোমরা বাসায় গিয়ে বা পরীক্ষা করে দেখতে পারো যে কাঁচের গ্লাস অথবা স্টিলের একটা গ্লাসে, জল ভর্তি গ্লাসে একটা 1 টাকার কয়েন বা 50 পয়সার কয়েন রাখলে কি মনে হয়?
তখন গ্লাসের দিকে তাকানো হয়, তখন মনে হয় কয়েনটা অনেক বড় জায়গায় নিয়ে ঝুলিয়ে আছে, অনেক বড় মনে হয়। প্রকৃতপক্ষে এই কয়েনটা গ্লাসের মধ্যে গেলে বড় হয়ে যায় যায় না, কিন্তু আমরা তাকে ভুলভাবে প্রত্যাখ্যান করি, এজন্য এই পয়সাটিকে বড় মনে হয়। তারপর এক বালতি পানির ভিতর একটা যদি ছোট কাঠি রাখা হয়, সোজা করে রাখা হয়, আমরা যখন দেখি তখন কি মনে হয় কাঠিটা বাঁকা হয়ে আছে। এটা কিন্তু একটা মানুষের, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো মানুষের কিন্তু প্রকৃত ধারণা বা প্রকৃত দেখা, কিন্তু আমরা যেটা দেখি সেটা ভুলভাবে দেখি। তাহলে আমরা তাকে দেখি এক বালতি পানির ভিতর যদি ছোট একটা কাঠি দেওয়া হয়, তাহলে সেই কাঠিটাকে সোজাভাবে থাকলেও বাঁকা বলে মনে হয়। এটা আমাদের এই যে মনে হওয়াটা, এই যে দেখাটা, এই যে আমরা প্রত্যাখ্যান করি এটা ভুলভাবে, এটাকেই বলা হয় আসছে অভ্যাস। একদম সর্বশেষ, এখানে আমি আগে মুছে দিয়েছি, সর্বশেষ হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। তাহলে অভ্যাসকে আমরা কয়টি ভাগে ভাগ করেছিলাম? 5টি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে জ্যামিতিক অভ্যাস, 2 নম্বর গতি অভ্যাস, 3 নম্বর চান্দ্র অভ্যাস, 4 নম্বর প্রাকৃতিক অভ্যাস, 5 নম্বর হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। শারীরবৃত্তীয় অভ্যাস হচ্ছে কি আমাদের মানে এই যে পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে অনেক কোটি লোক বাস করে, 18 কোটি বা 17 কোটি এরকম ধরনের ধারণা করা হচ্ছে 16 কোটির উপরে। তো এই 16 কোটির উপরে একদম রোগমুক্ত লোক পাওয়া খুবই কঠিন। আমরা কিন্তু বিভিন্ন অসুখে বিসুখে জর্জরিত। যখন ডাক্তারের কাছে যাওয়া হয়, হসপিটালে যাওয়া হয়, কত লোকের ভিড়, মনে হয় যে বাসায় মনে হয় আর কোনো লোক নেই, সবই অসুস্থ হাসপাতালে এসে জমা হয়েছে। প্রচন্ড ভিড়, সিরিয়ালই পাওয়া যায় না। বড় বড় ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল দিতে গেলে কখনো 1 সপ্তাহ, কখনো 10 দিন আগে থেকে সিরিয়াল দিতে হয়, এত রোগীর ভিড়। তো যা হোক, এই যে অসুস্থতা, মানুষের বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে আমরা যে ভ্রান্তভাবে প্রত্যাখ্যান করি, অর্থাৎ শারীরিক অসুস্থতার জন্য আমরা যেটা ভ্রান্তভাবে প্রত্যাখ্যান করি তাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় অভ্যাস। যেমন একটা উদাহরণ দিতে পারি যে একজন চায় মানে চিনি পান করেন না, চিনি পান করেন না, বা এমন হলো যে তাকে আগে মিষ্টি খেতে দেওয়া হলো, মিষ্টি খেতে দেওয়ার পরে 1 কাপ চিনি দিয়ে তাকে চা দিলে ওই চাটা তার কাছে পানসি বলে মনে হবে, অর্থাৎ তার কাছে ভালো লাগবে না। তো এটা শারীরবৃত্তীয় অভ্যাসের উদাহরণ। তো যা হোক, আমার এই আজকে 5টি উদাহরণ, এই 5টি অভ্যাসে আলোচনা করেছি। তোমাদের অবশ্যই এটা দেখা উচিত বা দেখলে উপকৃত হবে এবং আমাদের এই ক্লাস, আমাদের পরিশ্রম সার্থক হবে। তো আবারও বলছি, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বাসায় আছো, ভালো আছো, এবং আমি প্রত্যাশা করি তোমরা ভালো থাকবে। তোমাদের যে কয়েকজন আমি ক্লাসে দেখেছিলাম, সুস্থ দেখেছিলাম, এবং পরবর্তীতে যখন ক্লাস হবে আবার তোমাদের সুস্থ, সুফল, সুন্দর সুস্থতা কামনা করবো এবং ক্লাসে আসবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। এবং অবশ্যই তোমরা যখন বাসা থেকে মানে বিনা কারণে বা অপ্রয়োজনে বের হবে না, যদিও কোনো প্রয়োজনে বের হও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। বিদায়, ভালো থেকো, সুস্থ থেকো।